আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে সম্ভাব্যতা। আমাদের সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা প্রায় সময় আসলে যে উদাহরণটি দিয়ে সবচেয়ে ভালো বুঝি সেটি হচ্ছে একটা মুদ্রার উদাহরণ। যে আমরা যদি একটা মুদ্রা নেই, একটা মুদ্রার দেখা যাচ্ছে যে দুটি পক্ষ থাকে। একটি পক্ষকে আমরা হেড বলি, অন্য একটি পক্ষকে আমরা কি বলি? টেল বলি, রাইট? একটি পক্ষকে আমরা কি বলি? হেড বলি, অন্য একটি পক্ষকে টেল বলি। এবার একটু লক্ষ্য করুন, আমি অলরেডি একটা মুদ্রা হাতে পেয়ে গিয়েছি। ওকে, আমি সঙ্গে নিতে ভুলে গিয়েছিলাম, যদিও আমার সাথে এই মুহূর্তে আমার ক্লাসের সবকাটাও হাতে নেই, থাকা উচিত ছিল, তবে সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস কথা বলবো। আপনারা আমার হাতে একটু মুদ্রা দেখতে পাচ্ছেন। আমি যদি এই মুদ্রার এই পৃষ্ঠটা হচ্ছে হেড আর এই পৃষ্ঠটা হচ্ছে আমার টেল, ওকে? অর্থাৎ এই মুদ্রাটার দুটি পক্ষ আছে, রাইট? আমি যদি একে ফেলি তাহলে হয়তো দেখা যাচ্ছে টসের জন্য ফেললে হয়তো আমার টেলটা উপরে পড়বে, না হয় আমার কি হেডটা উপরে পড়বে। তার মানে এই দুটোর একটি আমাকে পড়তে হবে। অর্থাৎ আমি যদি বলি যে তাহলে এই মুদ্রাটা যদি আমি হাতে ছাড়ি তাহলে এখানে কয়টি ঘটনা ঘটতে পারে? তো স্বাভাবিকভাবে আমি কি বললাম? হয়তো হেড বলতে পারে, হয়তো টেল পড়তে পারে। তার মানে হেড পড়া একটি ঘটনা, আবার টেল পড়াটাও একটি ঘটনা। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে দুটি ঘটনা, মোট ঘটনা দুটি ঘটতে পারে, অর্থাৎ দুটির একটি ঘটতে পারে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমি যদি এখানে বলি যে একটা মুদ্রার ক্ষেত্রে আমার মোট যে ঘটনা এটি কয়টি হতে পারে? আমার দুটি হতে পারে। দুটি হতে পারে, দুটি হবে। হতে পারে বলতে কিছু না, হবে, দুটি হবে। এখন আমি যদি ধরেন মুদ্রাটাকে একবার টস করে ফেলি, তাহলে একবার টস করলে একসাথে এই দুটি ঘটনা ঘটার সম্ভব না। এক্ষেত্রে আমার একটি ঘটনা ঘটবে, হয়তো হেড অথবা টেল। তার মানে আমি যদি আপনাকে বলি যে এই মুদ্রাটা টস করলে, অর্থাৎ যদি আমি দৈবক্রমে যদি এখান থেকে বাছাই করি, কথাটা ক্লিয়ার? তাহলে এখানে হেড পড়ার সম্ভাবনা কত? তাহলে সেক্ষেত্রে এই সম্ভাবনাটাকে আমরা বলবো অনুকূল ঘটনা। কি বলবো? অনুকূল ঘটনা, অর্থাৎ যেটা আমি আউটপুট পাচ্ছি। তাহলে মোট ঘটনা, তাহলে অনুকূল ঘটনা আমার একটি ঘটতে পারে। কয়টি ঘটতে পারে? একটি ঘটবে, কারণ হচ্ছে হয়তো সেটা হেড হতে পারে, হয়তো টেল হতে পারে। এখন যদি এই জায়গায় আমি বলি যে একটি মুদ্রা আমি টস করলাম, সেক্ষেত্রে আমার হেড ওঠার সম্ভাবনাটা কত? তাহলে আমি বলবো কি যে এটাকে আমাকে এই সম্ভাবনাটা বের করতে হবে, নিচে রাখতে হবে মোট ঘটনা, ওকে? আর উপরে রাখতে হবে আমার অনুকূল, অর্থাৎ যেটা সম্ভাবনা আছে ঘটবে সেই ঘটনাটা। এটাকে আমরা ফলাফলও বলতে পারি। তাহলে মোট যা ঘটলো, আমার মোট ঘটনা হচ্ছে 2 আর অনুকূল ঘটনা হচ্ছে আমার 1। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে 50-50 চান্স আছে। হেডের ক্ষেত্রেও একই হাফ এবং টেলের ক্ষেত্রেও হাফ। কথাটা ক্লিয়ার? এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সম্ভাব্যতা কনসেপ্টটাই হচ্ছে যে আমাদের এক ধরনের অনুমান, যে কিছু তথ্যের উপর ভিত্তি করে আমরা একটা অনুমান করতে পারি যে এই ঘটনাটা এই তথ্যের ভিত্তিতে মানে কতবার ঘটার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা মুদ্রার ক্ষেত্রে এরকম একটা আইডিয়া দেখতে পেলাম। তবে আমাদের এই সম্ভাব্যতা বের করার জন্য আমরা সাধারণত দুটি পক্ষকে মাথায় রাখি। এক হচ্ছে যে কনসেপ্ট নিয়ে আমরা কাজ করব সেখানে মূল ঘটনাটা কত করতে পারে সেটি আমরা আগে দেখব। তারপর সেখান থেকে আমার অর্থাৎ ফলাফলটা কি হতে পারে,
যেমন আমি একবার টস করলে সেখানে মানে এক হেড পড়ার সম্ভাবনা কত, এক। এই কারণে এই এক হচ্ছে আমার অনুকূল ঘটনা। তাহলে মোট ঘটনা কত, অর্থাৎ যা ঘটতে পারে, সর্বমোট যতগুলো ঘটনা করতে পারে সেটা হচ্ছে মোট ঘটনা। কথাটা ক্লিয়ার? এখন এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা আজকের আলোচনা এগিয়ে নেব, তবে তার পূর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো। সেটি হচ্ছে যে আমরা সম্ভাব্যতার ক্ষেত্রে কিছু কনসেপ্ট আছে যেগুলো আমরা সব সময়, কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো একটু আমাদের মাথায় রাখা উচিত। যেমন আমাদের কিছু ঘটনা আছে যেটা নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনাটা কি? অর্থাৎ যে ঘটনাটা ঘটার সম্ভাবনা শতভাগ। যেমন আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে উঠবে, তাহলে এটি কি একটা নিশ্চিত ঘটনা। এটি কি নিশ্চিত ঘটনা। আর নিশ্চিত, আবার যদি বলি সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, সেটিও আমাদের একটা নিশ্চিত ঘটনা। কথাটা ক্লিয়ার? তাহলে আমি যদি আপনাকে বলি যে আজ সূর্য অস্ত যাওয়ার সম্ভাবনা কত, সেক্ষেত্রে মনে রাখবেন নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতা সবসময় 1 হয়। সেটি হতে পারে আজ সূর্য ওঠার সম্ভাবনা কত, সেটিও হতে পারে, অথবা আজ সূর্য ডোবার সম্ভাবনা কত, সেক্ষেত্রেও আমার 1 হবে। তবে যদি অসম্ভব ঘটনা হয়, কি হয়? অসম্ভব ঘটনা হয়। অসম্ভব ঘটনাটা কি? যা ঘটা আদৌ সম্ভব না, যা ঘটা আদৌ সম্ভব না। যেমন আমি যদি বলি এখন 7:22 বাজে, এখন 7:22 বাজে, অর্থাৎ আমি যদি বলি রাত 10টায় সূর্য ওঠার সম্ভাবনা কত, এটি একটি অসম্ভব ঘটনা। আমি আবারও বলছি, আমি যদি বলি কি রাত 10টায় সূর্য ওঠার সম্ভাবনা কত, আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি অসম্ভব ঘটনা। আর অসম্ভব ঘটনার সম্ভাবনা সবসময় আমাদের 0 থাকে। কত থাকে? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সম্ভাব্যতা থাকে 0। আর সম্ভাব্যতার মূলত টোটাল রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত এটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ আমি যদি সম্ভাব্যতার ক্ষেত্রে বলি যে প্রবাবিলিটি অফ এ, এটা যদি সম্ভাব্যতা আমি বলি, তাহলে এটি 0-এর চেয়ে বড় অথবা 0-এর সমান, অর্থাৎ প্রবাবিলিটি মানটা আমার 0 হতে পারে, যেমন অসম্ভব ঘটনার ক্ষেত্রে। আর আমাদের সমস্ত ঘটনার যোগফল হয় মূলত 1। সেক্ষেত্রে আমাদের একইভাবে আমাদের এটি হতে পারে 1-এর সমান অথবা 1-এর চাইতে ছোট। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটা কনসেপ্ট বোঝাই যে এখানে আমার হেড পড়ার সম্ভাবনা কত, আমার হাফ। হেড পড়ার সম্ভাবনা কত, হাফ। আর হেড না পড়ার সম্ভাবনা কত, সেটাও হাফ। কারণ যেহেতু যখন হেড পড়ার সম্ভাবনা হাফ, তার মানে হেড না পড়ার সম্ভাবনাও কে হাফ হবে। কারণ যেবার পড়বে না সেটা, যদি এখানে দেখা যাচ্ছে আমার টেল পড়ে, যদি টেল পড়ে তাহলে হেড পড়বে না, তার মানে কি 50-50 চান্স। অর্থাৎ হেড পড়ার সম্ভাবনা হাফ হলে হেড না পড়ার সম্ভাবনাও কে আমার হাফ হবে। তাহলে এই যে যদি কোনো সম্ভাব্যতার ক্ষেত্রে এই যে পড়ার সম্ভাবনা এবং না পড়ার সম্ভাবনাকে আমরা যোগ করি, তাহলে আমাদের রেজাল্ট 1 হবে। অর্থাৎ যোগ করে দেখুন যে হেড পড়ার সম্ভাবনা হাফ, না পড়ার সম্ভাবনা, তার মানে কত, 2, 1, 2। তার মানে আমাদের কত হচ্ছে 2, 2 = 1। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কয়েকটা বিষয় জানলাম, এগুলো আপাতত সিরিয়াসলি না বুঝলেও চলবে, আমরা পর্যায়ক্রমে দেখব। যে নিশ্চিত ঘটনা হলে সেক্ষেত্রে সম্ভাব্যতা আমাদের 1 হবে, সম্ভাবনার মান। অসম্ভব ঘটনা হলে সেক্ষেত্রে সম্ভাবনার মান আমাদের 0 হবে। চলুন একটু বই থেকে একটু কনসেপ্টটা শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে আরও একটু সুবিধা হবে। আপনারা এখানে শুধু এইটুকু মনে রাখেন যে এই জায়গা থেকে সম্ভাব্যতার বা সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে 0। ক্লিয়ার? আর 0 আমাদের তখনই আসবে যখন আমাদের অসম্ভব ঘটনা হবে। ক্লিয়ার? এবার আপনারা যদি সরাসরি বইতে লক্ষ্য করেন, বইতে আমরা 1 নম্বর অঙ্কটা একটু দেখব। 1 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখেন। এখানে 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে
একটি থলেতে চারটি লাল পাঁচটি সাদা 6টি কালো বল আছে। 6টি কালো বল আছে। ক্লিয়ার? তাহলে এখন দেখা যাচ্ছে এই বলগুলো আমি যদি র্যান্ডম তুলি, র্যান্ডম বলতে এখানে দৈবক্রমে কথাটা হচ্ছে যে আপনি যখন তুলতেছেন কোনটা তুলবেন এটা আপনি নিশ্চিত না, অর্থাৎ অনেকটা লটারির মতো। যে দৈবক্রমে যদি আপনি তুলেন তাহলে সেক্ষেত্রে আমার এখানে কয়েকটা প্রশ্ন বলছে। 1 নম্বর হচ্ছে যে একটা বল যদি তোলেন, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এটা লাল বল হওয়ার সম্ভাবনা কত। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এটি সাদা বল হওয়ার সম্ভাবনা কত। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এটি কালো বল হওয়ার সম্ভাবনা কত। ওকে, এখন আমার কথা হচ্ছে আমি যখন বল তুলব তখন আমার মোট ঘটনাটা কতটি হতে পারে। অর্থাৎ আমার এখানে কিন্তু যদি আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি যে এখানে মোট বল হচ্ছে কত, আমার 4 5 6, অর্থাৎ আমার 15টি। ঠিক আছে, আমার মোট বল হচ্ছে এখানে কয়টি, 15টি। এখন 15টি বল, তার মানে আমি যখন একটা বল তুলব, ভালো করে বোঝেন, তাহলে এই 15টি বল থেকে যে কোনো একটা উঠতে পারে। তার মানে আমার মোট ঘটনা এই 15টার মাঝখান থেকে যে কোনোটা করতে পারে। তার মানে আমার মোট ঘটনা হবে কত, অথবা অর্থাৎ আমি যদি বলি সম্ভাব্য ফলাফল, মোট সম্ভাব্য ফলাফল যদি বলি, আমি এটাকে সহজেই বলতেছি মোট ঘটনা। মোট ঘটনা এবং তারপর আমরা দেখব কি অনুকূল ঘটনা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে প্রশ্ন অনুসারে যদি আমরা দেখি যে একটি বল ওঠার সম্ভাবনা কত, অর্থাৎ আমি প্রথমত আর দিয়ে চেষ্টা করলাম যে আমাদের আর এর সম্ভাব্যতাটা কত। ক্লিয়ার? তাহলে আর এর সম্ভাব্যতা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে মোট ঘটনা হচ্ছে আমার 15, রাইট। আর অনুকূল ঘটনা দেখেন এখানে আমাদের যদি লাল বল উঠতে হয় তাহলে এই 4টার একটা উঠতে পারে, তাই কিনা? তার মানে অনুকূল ঘটনার এই 4টার যে কোনোটা হতে পারে। তার মানে অনুকূল ঘটনা হচ্ছে আমার কত, 4। অর্থাৎ আপনি যতগুলো তুলবেন সেটা হচ্ছে আপনার অনুকূল ঘটনা। তাহলে এই লাল বল যদি আপনি একটা লাল বল তুলেন তাহলে এই 4টার যে কোনো একটা উঠতে পারে। এটি হচ্ছে আমার কি অনুকূল ঘটনা। ক্লিয়ার? এবার আমাকে বলা হচ্ছে যে সাদা বল কয়টা, তাহলে আমাদের হোয়াইট বল কয়টা হবে। তাহলে আমাদের এখানে যা ঘটবে সেটি হচ্ছে মোট ঘটনা হচ্ছে 15 আর সাদা হচ্ছে কয়টা, 5টা। তাহলে আমাদের যদি কাটাকাটি করি তাহলে 1/3, এটি উত্তর। এবার যদি আপনাকে বলা হয় যে এখানে ধরুন ব্ল্যাক বল কয়টা উঠবে, কালো বল কয়টা উঠবে, তাহলে এখানেও সেম, আমার মোট ঘটনা হচ্ছে 15টা আর কালো বলের ঘটনা হচ্ছে 6টা, অনুকূল ঘটনা যেটা। তাহলে উপরে 2, নিচে হচ্ছে কত, 5। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা পর্যায়ক্রমে অঙ্ক করব আর কথা বলবো, কারণ হচ্ছে সম্ভাব্যতার অঙ্কগুলো তাড়াহুড়া করার কিছু নেই। আমরা যত বেশি অঙ্ক করব আসলে আইডিয়াগুলি ততই ক্লিয়ার হবে। চলুন আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। প্রত্যেকটা অঙ্ক একটু টাচ করে যাই, তাহলে আপনাদের তারা মানে সহজে বুঝতে পারবেন। দেখেন 2 নম্বর অঙ্কে কি বলেছে। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে অসম্ভব ঘটনার মান সবসময় কত হবে। আমরা বলেছি যে অসম্ভব ঘটনার মান আমাদের সবসময় কত হয়, 0 হয়। ওকে, তারপর 3 নম্বর প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে যদি আমার এর সম্ভাবনা যদি 0 হয়, পাওয়ার অফ কি প্রবাবিলিটি অফ এ, তাহলে এখানে এ ঘটনাটি কি ঘটনা। আমরা জানি কেবলমাত্র অসম্ভব ঘটনার ক্ষেত্রে আমাদের মান কত হতে পারে, 0। তার মানে এই ঘটনাটা অবশ্যই আমাদের কোন লিস্টে পড়বে,
অসম্ভব ঘটনায়, কারণ যেহেতু এখানে মান আসছে কত আমাদের 0। ক্লিয়ার? তারপরে আসেন 4 নম্বরটা। 4 নম্বর প্রশ্নে 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ধরা যাক রাত 11:59 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। 11:59 11:59 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক 72 ঘন্টা পর, কত ঘন্টা পর? আমার 72 ঘন্টা পর এখানে দাবি করা হচ্ছে যে মানে অদ্রুজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ রোদ ওঠার সম্ভাবনা কত। অর্থাৎ এটা 72 ঘন্টার পর এই সম্ভাবনাটা কত, এটি জানতে চাওয়া হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন প্রথমত যে এখন আমার এই সময়টার সাথে রাত কথাটা উল্লেখ করা হয়েছে যে রাত 11টা। আমরা জানি যে একটা যদি এই জায়গায় ধরেন রাত 11টা হয়, অথবা যদি এটা যেহেতু 12টা, এখানে যদি হয় 11:59, তাহলে আপনারা জানেন যে এই সার্কেলটা হচ্ছে 12 ঘন্টার, তার মানে দিনে 2 বার চক্কর দেয়। তাহলে প্রথমত এখানে 72 ঘন্টা বলছে, তাই কিনা? তাহলে আমরা এখানে জানি যে 6×12 = 72, তার মানে এটা যখন 6 বার চক্কর দেবে প্রতিবার এখানে এসে থামবে, প্রতিবার এখানে এসে থামবে, তার মানে 72 ঘন্টার পর এই জায়গাটাতেই সে আসবে। তাহলে এখন যেহেতু রাত কি প্রায় 12টা, সঙ্গত কারণে রাত 72 ঘন্টার পরেও ঠিক এরকম একটা জায়গায় গিয়ে সে থামবে। তার মানে ওই সময়ে আমাদের রৌদ্রোজ্জ্বল মানে রোদ ওঠার সম্ভাবনা কি অসম্ভব, এই সম্ভাবনাটা কি আমাদের অসম্ভব। যেহেতু অসম্ভব, সো আমাদের মান হবে কত 0। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ছক্কা নিক্ষেপে 7 পাওয়ার সম্ভাবনা কত। ছক্কা নিক্ষেপে 7 পাওয়ার সম্ভাবনা কত? আপনারা জানেন যে একটা ছক্কার মাঝে আমাদের 1 থেকে 6 পর্যন্ত থাকে, আমাদের 7 থাকার কোনো সুযোগ নেই। এই কারণে এটিও একটি অসম্ভব ঘটনা, এটিও একটি কি অসম্ভব ঘটনা যেটার মান 0। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অন্যতম আইডিয়া যে সিমি পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নটি না পড়ে, আপনারা জানেন একটা প্রশ্নের 4টি অপশন থাকে, ক, খ, গ এবং ঘ। বলছে যে দেওয়ার সময় প্রশ্নটি না পড়ে 4টির মধ্যে 3 নম্বর অপশনে টিক দিল। এটা 4টা অপশন, এর ভিতর 3 নম্বর অপশনে সে ভরাট করলো, টিক দিল। তাহলে তার উত্তরটি সঠিক হওয়ার সম্ভাবনা কত? তার মানে তার উত্তর করার সুযোগ ছিল 4 ভাবে। ওকে, এটা হচ্ছে আমার মোট ঘটনা। কিন্তু তিনি 4টার মাঝে যে কোনো কতেও সঠিক উত্তর থাকতে পারত, খতে, ঘতেও, ঘতেও। তিনি এটি উত্তর দিলেন। তার মানে কি আমার অনুকূল ঘটনা হচ্ছে কত 1। তার মানে কি এখানে বলা হচ্ছে তার উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা কত 4/1। কারণ উত্তর সঠিক এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এগুলিতে যেমন থাকার সম্ভাবনা যেমন, এটা তো তেমন। তার মানে কি 4টার যে কোনোটি যেহেতু উত্তর হতে পারে, সো একটা দাগানো মানে হচ্ছে এটা সম্ভাবনা 1, এটি অনুকূল ঘটনা। ক্লিয়ার? ওকে, দেখুন এরপরে কি বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে 8 নম্বর অঙ্কটা, সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত। এখন সূর্য পূর্ব দিকের ওঠার সম্ভাবনা এটা একটি নিশ্চিত ঘটনা, এটি কি একটি নিশ্চিত ঘটনা। তো নিশ্চিত ঘটনার মান সবসময় কি হবে 1 হবে। এখন 9 নম্বর দেখুন, চাকরি পাওয়ার সম্ভাবনা যদি এত হয় 4/5 হয়। ধরেন আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা যদি কি হয় লক্ষ্য করেন
যে আমাদের 4/5 হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত। আমরা একটা কথা বলেছিলাম যে ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ ঘটা সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনা সমান হচ্ছে 1। এই তথ্যটা আবার একটু মাথায় রাখবেন যে ঘটনা ঘটা প্লাস না ঘটার সম্ভাবনা, এই দুটো সম্ভাবনার রেজাল্ট হচ্ছে আমাদের 1। তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি এত থাকে, অনেকটা লসাগুর মতো, লসাগুর সবসময় কি ভগ্নাংশের মান 1 থাকে, রাইট? তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা তাহলে কত হবে 1 - 4/5, তার মানে সরাসরি 1/5। বুঝতে পারছেন? এটি হচ্ছে মূলত আমাদের কে কনসেপ্ট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। সহজ অঙ্ক দেখে আমি ধীরে ধীরে আগাচ্ছি যাতে করে আপনারা কনসেপ্টটা পুরোপুরি আয়ত্ত করতে পারে। এবার আমরা দেখব যে এখানে বলা হচ্ছে 10 নম্বর অঙ্কে যেটি বলা হচ্ছে, 10 নম্বর অঙ্কে মূলত বলা হচ্ছে ময়মনসিংহ শহরে মে মাস ময়মনসিংহ শহরে মে মাস যদিও আমাদের হয় 31 দিনে, এটি আপনার একটু মাথায় রাখা দরকার। ওকে, এখন বলা হচ্ছে এই মে মাসে মোট বৃষ্টি হয়েছে 15 দিন। কয় দিন? অর্থাৎ 31 দিন থেকে বৃষ্টি হয়েছে 15 দিন। তাহলে বলা হচ্ছে যে 15ই মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখেন মোট ঘটনা 31 দিনের যে কোনো দিন, এখানে কিন্তু বলা হয় না যে 15 দিন কি কি বারে বৃষ্টি হয়েছে, কোন কোন তারিখে বৃষ্টি হয়েছে, শুধু বলা হয়েছে 15 দিন বৃষ্টি হয়েছে। তার মানে কি সেই 15 দিনের বৃষ্টি এটা 31 তারিখে যে কোনো দিন হতে পারে, 15 দিনের একদিন যে কোনো দিনই হতে পারে। এখন তাহলে 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই 31 দিনের মাঝে, যেহেতু 15 দিন হয়েছে আমাকে তথ্য বলছে, তার মানে আমার অনুকূল ঘটনা ঘটতে পারে 15 দিন। অর্থাৎ এখানে এই মে মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই 15 দিনের যে কোনো একদিন মে মাসে বৃষ্টি হতে পারে। তার মানে কি তাহলে উপায় হচ্ছে আমার মোট অনুকূল ঘটনা হচ্ছে 15। কথাটা ক্লিয়ার? এই 15 দিনের যে 15 দিন যে বৃষ্টি হয়েছে তার যে কোনো একদিন আমার কি 15ই মে হতে পারে। তার মানে এখন 15 দিনের কোনটা হবে এটা জানি না, তার মানে সুযোগ আছে 15 দিন, রাইট? তাহলে আমাদের 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 15/31। 11 নম্বর অঙ্কটা দেখেন। 11 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন। মানে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ, যেটা ছিল অবশ্যই 7 দিনে ছিল, রাইট? এই দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে কয় দিন? 5 দিন। এখন বলা হচ্ছে ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? প্রথমত হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আমাদের আগে খতিয়ে দেখতে হবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আমাদের আগে খতিয়ে দেখতে হবে। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে মূলত কত? আমাদের 7 দিনে 5 দিন, এটি হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কারণ এই সপ্তাহটা রিপোর্ট অনুযায়ী বলছে 5 দিন বৃষ্টি হয়েছিল, তাই কিনা? কয়দিন বৃষ্টি হয়েছিল? 5 দিন। তার মানে আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা হচ্ছে মোট 7 দিনে 5 দিন। তাহলে সুতরাং বৃষ্টি আমরা যদি এভাবে লিখি, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 - 5/7, তাহলে 2/7।
7। এটি আমাদের উত্তর। 12 নম্বর প্রশ্নটি দেখুন, কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হলো। তার মানে এখানে মোট টিকিটের কথা বলা হচ্ছে। মোট টিকিট হচ্ছে আমার 570টি। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে এমদাদ এখানে টিকিট কিনেছে 15টি, অর্থাৎ এখান থেকে বিক্রি হয়েছে 570টি, এমদাদ কিনেছে 15টি। এখন টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবক্রমে যদি টানা হয়, তাহলে প্রথম পুরস্কারের জন্য যদি তোলা হলো, এমদাদের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? এখন খেয়াল করে দেখেন, আমার প্রথম যে পুরস্কারটা, প্রথম পুরস্কার আমার এই 570টা থেকে যে কোনোটা হতে পারে, রাইট? 570টা থেকে কে যে কোনোটাই হতে পারে। এখন লক্ষ্য করে দেখুন, তাহলে আমার মোট ঘটনা যদি বলি যে প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনার ক্ষেত্রে আমার মোট ঘটনা হচ্ছে 570টি। ঠিক আছে, এখন 570টি। এখন এখান থেকে যে প্রথম পুরস্কার যেটা উঠবে, এটা বলা হচ্ছে যে এমদাদের 15টা থেকে কয়টা সম্ভাবনা আছে, মানে প্রথম পুরস্কারটা ওঠার সম্ভাবনা আছে। তার হাতে যেহেতু টিকিট 15টা, এই 15টা থেকে কে এতগুলির মাঝে দেখুন, যদি সব কটাই তার থাকতো তাহলে নিশ্চিতভাবে আমরা বলতাম যে সে নিশ্চিতভাবেই পাবে। এমদাদের যদি মোট টিকিট 570টার ভিতর 570টাই কিনতো, তাহলে এটি নিশ্চিত ঘটনা থাকতো, তার মানে সরাসরি সে পুরস্কারটা পেয়ে যেত। কিন্তু এখন সম্ভাবনাটা ওভাবে বলা যাচ্ছে না, শুধু বলা যাচ্ছে টোটাল 570টা টিকিটের ভিতর তার উঠতে পারে এই 15টা থেকে যে কোনো একটা, ওটি প্রথম পুরস্কার হতে পারে। ওকে, তার মানে হচ্ছে তার প্রথম পুরস্কার ওঠার সম্ভাবনাটা হচ্ছে 570-এর 15 বার, অর্থাৎ 15টার যে কোনো একটা ওঠার সম্ভাবনা আছে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখুন, আমরা যদি এটাকে একটু কাটাকাটি করে ছোটো করি, তাহলে আমরা এখানে যদি কাটি 3 15 কত 45, তাহলে 5 7 12, তাহলে 12 হলে 120, তাহলে 4 15 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে ছোট হয় এটা থাকবে, অর্থাৎ তার সম্ভাবনা হচ্ছে 1/38। আপনাদের একটা বিষয় একটু বলি যে এখানে যদি আপনি দেখেন তো, এই যে 15টা থেকে যে কোনো একটা প্রথম পুরস্কার হতে পারে, আবার 570টা থেকে আমার দেখেন, প্রথমত হচ্ছে প্রথম পুরস্কারটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 570টা থেকে একটা, 570টা থেকে একটা। আবার দেখা যাচ্ছে যে এমদাদের যে 15টা আছে এখান থেকে একটা উঠতে পারে, তাহলে এটা দিয়ে ভাগ দিলে আমরা সম্ভাবনাটা পাবো। তাহলে আপনারা জানেন যে 15C1 হচ্ছে 15, আর 500C1 হচ্ছে 570। এই কারণে আমরা সরাসরি এভাবে লিখি। কথাটা ক্লিয়ার? এইভাবে আমরা সমাবেশ ইউজ করার প্রয়োজন মনে করি না। এখন আপনারা মনে হয় একটা জায়গায় বুঝতেছেন না, সেটি হচ্ছে 570 টাইমস। দেখেন, আপনার যখন 570টা টিকিট রয়েছে, তার মানে একটা পুরস্কার এই 570টার যে কোনো একটা হতে পারে। তার মানে কি, এখানে প্রত্যেকটা টিকিট মূল্যবান, কারণ প্রত্যেকটা টিকিটই ওই ঘটনা ঘটাতে পারে। প্রথম পুরস্কারের বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, যে প্রত্যেকটা ঘটনায় 570টা যে টিকিট আছে, আমার যেহেতু একটা প্রথম পুরস্কার উঠবে, তার মানে ধরেন আপনার কাছে 500 নম্বর টিকিটটা আছে, তার মানে ওই 500 নম্বর টিকিটটা ওই পুরস্কারের ঘটনাটা ঘটাতে পারে। এভাবে প্রত্যেকটা টিকিটেরই কিন্তু এই ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে। এই কারণে আমরা বলতেছি যে যেহেতু আমরা নিশ্চিত না যে কোনটা উঠবে, এই কারণে আমরা বলতেছি যে মোট ঘটনা এই 570, এই 70-এর ভিতর যে কোনো একটা আমার নিশ্চিত কি পুরস্কার হিসেবে উঠবে। ওকে, এখন এর ভিতর যে প্রথম পুরস্কার এমদাদের পাওয়ার সম্ভাবনা কত,
অর্থাৎ এই সম্ভাবনাটাকে যে আমরা 570টা টিকিটের এই সম্ভাবনা থাকে, তাহলে সম্ভাবনা, মোট সম্ভাবনাকে আমরা 570টা ভাগ করলে তার 15টা ভাগ সম্ভাবনা পাবে কে? এমদাদ। অর্থাৎ আমি আবারও বলছি, ভগ্নাংশের কনসেপ্ট একটু আপনারা মনে করার চেষ্টা করেন যারা আমার ভগ্নাংশের ক্লাসগুলি করেছেন। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে, আবার একটু বুঝেন, 570টা টিকিটের যে প্রত্যেকটা টিকিটই কিন্তু প্রথম পুরস্কার পাওয়ার মতো ঘটনাটা ঘটাতে পারে। তার মানে আমার এখানে 570ই হচ্ছে মোট ঘটনা। ওকে, এখন এমদাদ কি করতে পারে? তার ভাগে কতটুকু পড়তে পারে? হর মানে কি? মোট যতগুলো অংশ। তার মানে এই 570টার সম্ভাবনার ভিতর 15টা সম্ভাবনা কার আছে? 15বার সম্ভাবনা আছে আমার এমদাদের। এই কারণে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি, যেটা ছোটো করলে আসবে যে টোটাল সম্ভাবনাকে 38টা ভাগ করলে তার 1 ভাগ সম্ভাবনা হচ্ছে কার? এমদাদের। ক্লিয়ার? তাহলে আমরা 13 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 13 নম্বর অঙ্কে আমাদের কি বলা হচ্ছে? 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি বাক্সে লাল বল হচ্ছে আমার 12টি। তাহলে আমার এখানে সাদা বল 16টি এবং কালো বল হচ্ছে 24টি। ঠিক আছে, এখন দৈবভাবে একটা বল নেওয়া হলো। কয়টা? একটা বল তুলবেন। এখন এর ভিতর কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? বলটি সাদা হওয়ার সম্ভাবনা, এটা আমরা প্রথমে দেখি, তারপর অন্যটা দেখব। ক্লিয়ার? প্রথমত আমাকে দেখতে হবে এখানে আমার মোট বল কতটি আছে। আমি যদি হিসাব করি, কারণ মোট বল যা থাকবে সেখান থেকে আমাকে একটা বল তুলতে হবে। তাহলে এখানে 12 যোগ 16 যোগ 24, তার মানে 30, 40, 50, 52টি। তাহলে আমাদের যে সম্ভাবনার ঘটনাটা ঘটবে, এই 52টি বল একসাথে থাকবে, সেখান থেকে আমি একটা বল তুলব। তাহলে এই একটা বল ওঠার চান্স কতবার পাওয়া যেতে পারে? তার মানে যেহেতু বলটি সাদা হওয়ার চান্সের কথা বলা হচ্ছে, তার মানে সাদা বল আমার কয়টা আছে? 16টা। তার মানে এটা 16টা চান্স আছে, যে আমি 16টা চান্স আছে যেটা সাদা বলটা উঠতে পারে। কথাটা ক্লিয়ার? তার মানে অনুকূল ঘটনা হচ্ছে আমার কত? 16। ক্লিয়ার? এবার যদি আমি 4 দিয়ে কাটি, তাহলে এটা হবে 13, উপরে হচ্ছে 4। এটি হচ্ছে আমাদের আনসার। এবার 2 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, 2 নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে বলটি লাল না হওয়ার সম্ভাবনা। বলটি লাল না হওয়ার সম্ভাবনা। লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে লক্ষ্য করেন, প্রথমত হচ্ছে না হওয়ার সম্ভাবনা বের করার আগে কত হতে পারে সেই সম্ভাবনাটা আমরা আগে বের করে নেব। তাহলে ওই একই রীতিতে আমাদের 25, আমাদের লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 12, তাই কিনা? লাল বল হওয়ার সম্ভাবনা কত? আমার 12। 4 দিয়ে যদি কাটি, তাহলে আমার হচ্ছে 3, আর হচ্ছে কত? 13। এখন তাহলে মানে এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা, তাই কিনা? এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা। কিন্তু যদি না হওয়ার বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 1 থেকে এটাকে আমাকে মাইনাস করতে হবে। তাহলে এখানে কত হবে? উপরে 10, নিচে হচ্ছে 13। এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার?
আর আবারও বলছি, হওয়ার সম্ভাবনা এবং না হওয়ার সম্ভাবনা যোগ করলে আমাদের রেজাল্ট হবে কত? 1। যেমন এটা হচ্ছে আমার হওয়ার সম্ভাবনা, এটা না হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? তাহলে এখানে 3 আর উপরে হচ্ছে 10, তাহলে 13/13 = 1। অর্থাৎ হওয়া প্লাস না হওয়ার সম্ভাবনা আমাদের সবসময় কত হয়? 1 হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু পরবর্তী, আমাদের এখানে আরো 3 নম্বর একটা অঙ্ক আছে, একটু দেখেন। একটু দেখেন এর পরের অঙ্কটা। এখানে বলা হচ্ছে যেটা, বলটি লাল অথবা সাদা হওয়ার। দেখেন এবার প্রশ্নটা একটু আপনাকে বুঝতে হবে। বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা। এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন এখানে অথবা আছে। আমরা অথবার ক্ষেত্রে কি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে অথবার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। অথবার ক্ষেত্রে কি করতে হবে? যোগ হতে পারে। কারণ আমাকে যখন বলা হচ্ছে বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত, তার মানে কনসেপ্টটা হচ্ছে এরকম, ধরুন আমি একটি বল তুললাম, এই বলটা সাদা। আমার প্রথম অংশ যদি প্রশ্ন হতো তাহলে হতো এই বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। আমি আরো একটা প্রশ্ন জুড়ে দিলাম যে এই বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমি যদি এখানে লাল হওয়ার সম্ভাবনাটা বের করে সাদা হওয়ার সম্ভাবনা যদি বের করি, তাহলে দুটো যোগ করে দিলে আমি মোট সম্ভাবনাটা পাবো। আমরা এটা বলেছিলাম, আমরা সেই বিন্যাসের আলোচনায় বলেছিলাম যে আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, এখানে যদি আমি এই টোটাল রাস্তাটা আমি যদি বাসে যাই অথবা আমি যদি নৌপথে যাই অথবা বিমানে যাই, তাহলে বিমানে অথবা কমপ্লিট কাজটা করতে গিয়ে আমার যেহেতু একটা বল তুলতে হবে, খেয়াল করেন আমি যেহেতু এখানে একটা বল তুলব, সঙ্গত কারণেই যখন লাল তুলব এটা আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমার যখন একটা লাল বল তুলব কাজটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে এই লাল বল, একটা বল তুলতে লাল বল সাদা বলের উপর নির্ভরশীল না। আবার যখন আমি একটা সাদা বল তুলব তখনও কাজটা কমপ্লিট হয়ে যাবে, কারণ বলটি বলছে দা বল, এখানে সিঙ্গুলার। তার মানে তখন ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে দুটোই স্বাধীন ঘটনা। অথবা থাকলে আমরা এরকম ক্ষেত্রে বলেছি যোগ করতে হবে। তাহলে বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে টোটাল আমার কত ছিল? 52। 52 থেকে লাল ছিল আমার কত? 12, রাইট? আর এখানে এটা হচ্ছে কত? 52। কথা বুঝতে পারছেন কিনা? সেখানে সাদা হওয়ার সম্ভাবনা কত? আমার 16। তাহলে 3, 13, 4, 13, তাহলে বুঝাই যাচ্ছে 730। ক্লিয়ার? তার মানে হচ্ছে এটি হচ্ছে আমার উত্তর। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ফুলের জুড়িতে 2টি আম আছে। কয়টি আম? 2টি আম আছে। 24টি আপেল আছে। 24টি আপেল আছে। তারপর 15টি কমলা আছে। ফলে হতে দৈবভাবে একটি ফল নেওয়া হলে, খেয়াল করেন একটা ফলের কথা বলছে, তাহলে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের ফলটি আম অথবা আপেল হওয়ার সম্ভাবনা কত? ফলটি আগের মতোই হবে, ফলটি আম বা অথবা আপেল, আম অথবা আপেল হওয়ার
সম্ভাবনা কত। ঠিক আছে, এখন তাহলে এই আইডিয়াটা আমরা কিভাবে সমাধান করব একটু লক্ষ্য করুন। সেটি হচ্ছে পূর্বের মতোই আমাদের অঙ্ক হবে, কারণ একটা ফল আমরা তুলব। আগে দেখতে হবে এখানে মোট কত, তাহলে মোট ঘটনা হবে আমার কত, এখানে 30, 9, 39, 40, 41, রাইট। তাহলে মোট ঘটনা হচ্ছে আমার 41। তাহলে ফলটি একটা ফল যেহেতু তুলব তাহলে এবং অথবা আছে, অথবা কখন আমরা দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে অথবা ইউজ করি, ওকে। এবং সেক্ষেত্রে আমরা এটা কি করি, যোগ করি, যে এই পাশের সম্ভাবনা আর এই পাশের সম্ভাবনা দুটো আমরা যোগ করব, ওকে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের অঙ্ক কি দাঁড়াচ্ছে, টোটাল হচ্ছে 41টা ঘটনা ঘটার সম্ভাবনা 41টা, এর ভিতর আম হচ্ছে আমার 2টা, তাহলে এটা একটা আমার সম্ভাবনা। আবার একইভাবে আমার 41টা থেকে আপেল হচ্ছে আমার 24টা, তাহলে এটিও একটি সম্ভাবনা। আমরা যদি 41 লিখি তাহলে এখানে 2, এখানে হচ্ছে 24, তাহলে 26 আর হচ্ছে আমার 41, ক্লিয়ার। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের কে ফলটি আম অথবা আপেল হওয়ার সম্ভাবনা, কথাটা ক্লিয়ার। তবে এখানে কারোর বুঝতে সম্ভাবনা আছে কিনা এটি একটু কমেন্টে জানাতে পারেন, অথবা বুঝতে পারলে ইয়েস লিখে কমেন্ট করুন। দেখুন আমি অনেক ধৈর্য নিয়ে অঙ্কগুলি করতেছি, এর কারণটা হচ্ছে যাতে করে আপনাদের এই সমস্যাটা আর না থাকে, ক্লিয়ার। এই সমস্যা যাতে না থাকে সেই জন্যই আমি একটু ধৈর্য নিয়ে আপনাদেরকে অঙ্কগুলো করাচ্ছি, ক্লিয়ার, ওকে। তাহলে চলুন আমরা তাহলে পরবর্তী অঙ্কটাতে যাই। পরবর্তী অঙ্কে কি বলা হচ্ছে, আপনাদের কমেন্ট আসতে একটু লেট হচ্ছে, এটি সমস্যা, ঠিক আছে, ওকে। আমাদের তাহলে পরের এখানে পরের ধাপে কি বলা হচ্ছে, এখানে একাধিক প্রশ্ন। পরের ধাপে আমাকে বলছি এখানে 2 নম্বরে যে কনসেপ্টটা আমাদের দাবি করতেছি সেটি হচ্ছে ফলটি কমলা কিন্তু আপেল, কমলা কিন্তু আপেল না হওয়ার সম্ভাবনা, আপেল না হওয়ার সম্ভাবনা। এই জায়গায় আইডিয়াটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, এই দুটো জায়গায় আইডিয়াটা কি মনে হতে পারে, আপনার কাছে জটিল মনে হতে পারে। কারণ এখানে দেখেন প্রথমত হচ্ছে কমলা, কমলা কিন্তু আপেল না হওয়ার সম্ভাবনা। এখন ধরেন আপনি একটা ফল তুলতেছেন, একটা ফল তুলতেছেন, এই একটা ফলের ক্ষেত্রে ধরেন আপনি একটা কমলা তুললেন, তাই না, তাহলে তো এটা স্বাধীন ঘটনা হতে পারতো, কিন্তু এখানে শর্ত দিচ্ছে ওই সময়ে আপনাকে মানে এই ঘটনাটা কমপ্লিট হচ্ছে না, কারণ ওই সময় আপনাকে বলা হচ্ছে যে আপেল না হওয়ার সম্ভাবনাটাও আপনাকে বলতে হবে একই সাথে। তার মানে কমপ্লিট ঘটনাটা হচ্ছে দুটো ঘটনা মিলে, অর্থাৎ আপনি আপেল কমলা তুলতেছেন একই সাথে, শর্ত অনুযায়ী একই সাথে আপনাকে তথ্য দিতে হবে কি, যে আপেল না হওয়ার সম্ভাবনাটা। খেয়াল করছেন কিনা, একটা ফল তুলতেছেন সেটা ধরেন কমলাই তুললেন, কিন্তু সাথে আবার বলতে হবে যে আপেল ওই মানে ফলটা আপেল না হওয়ার সম্ভাবনা কত। তার মানে একসাথে এই ঘটনাটা কমপ্লিট করতে গেলে আমার কমলার সাথে পরের শর্তটাও ফিল আপ করতে হবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটি একটি নির্ভরশীল ঘটনা। তাহলে আপনি এখানে দুটো তথ্য আগে বের করতে হবে, যে কমলা হওয়ার সম্ভাবনাটা আপনাকে আগে বের করতে হবে। তাহলে কমলা হওয়ার সম্ভাবনা আমার আসতেছে কত, টোটাল 41টা থেকে 15টা কমলা হতে পারে, 15 বার এই চান্সটা পাবে কমলা হওয়ার। এরপর আমার লাগবে আপেল না হওয়ার সম্ভাবনা একই সাথে, তাহলে আগে আপেল হওয়ার সম্ভাবনা বের করে তারপর আপেল না হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তাহলে আপেল হওয়ার সম্ভাবনা কত, এত, তাহলে আপেল না হওয়ার সম্ভাবনা কত, না হওয়ার সম্ভাবনা হচ্ছে আমার কত, এখানে হবে
যে 16 1 17 কত আমার 17। তাহলে আপেল না হওয়ার সম্ভাবনা হচ্ছে আমার 17। ওকে, এখন খেয়াল করে দেখেন, তাহলে আমার আপেল হওয়ার সম্ভাবনা থেকে যদি আমি 1 থেকে বাদ দেই তাহলে আমি পাচ্ছি কত 17/41। অর্থাৎ আমি ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করতেছি যে আমরা জানি না হওয়ার সম্ভাবনা বের করার আগে আমাদের হওয়ার সম্ভাবনাটা বের করতে হবে। তার মানে আপেল না হওয়ার সম্ভাবনা হচ্ছে কত এত। তাহলে দুটো আইডিয়া পেয়ে গেলাম যে কমলা হওয়ার সম্ভাবনা এত, আপেল না হওয়ার সম্ভাবনা এত। যেহেতু একটা বার ঘটনা ঘটাতে গেলেও ওটাও প্রমাণ করতে হবে, এটাও করতে হবে, তারপর কমপ্লিট হবে, এই কারণে আমাদের এই দুটোই কি করতে হবে, গুণ করতে হবে। এই দুটো আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। ক্লিয়ার? এখন যদি গুণ করি তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই উত্তর। ক্লিয়ার? ওকে, আপনারা এটা গুণ করে দিতে পারেন, যেমন 41 বর্গ 1681, তারপর এটা 150 আর হচ্ছে কত 150 যোগ 5 7 35 5 7 কে 7 8 9 10। তার মানে আমার দেখা যাচ্ছে এখানে 255/1681, এটি উত্তর। 15 নম্বর অঙ্কটা দেখুন। 15 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, একজন লোক ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, মানে আপনি যদি ঢাকা টু রাজশাহী যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। লোকটি রাজশাহী হতে আবার খুলনা যদি যায়, ওকে, এই জিনিসটা বলা হচ্ছে। এখন লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, যদি সে ট্রেনে যায়, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তার কত, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9 যদি ট্রেনে যায়। তারপর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তার, বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7 এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা, আমাদের যদিও এখানে অঙ্কে প্লেনের প্রয়োজন নেই, ওটা থাক, যেহেতু আমি অঙ্ক দুটো সম্পর্কে জানি, সো ওইটুকু আপনারা পড়লেও বুঝতে পারবেন যে এখানে যে কটা অঙ্ক চাওয়া হয়েছে সেখানে প্লেনের হিসাব নাই। এখন বলা হচ্ছে লোকটি রাজশাহী হতে খুলনায় যাওয়ার বাসে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এখান থেকে রাজশাহী থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, 2/5। তারপর বলা হচ্ছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের এখানে 3/7। ওকে, আমি যদি এইটুকু তথ্য করতাম তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেত যে এখানে বাসে যাওয়ার এবং এখান থেকে রাজশাহী থেকে খুলনা যাওয়ার। যাই হোক, আমরা প্রশ্নভিত্তিক আগাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, 1 নম্বর প্রশ্নে যেটি বলা হচ্ছে দেখুন, যে ঢাকা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, রাজশাহী থেকে ট্রেনে এবং খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা বের করুন। মানে রাজশাহী থেকে ট্রেনে এবং খুলনায়, লোকটি রাজশাহী ট্রেনে, মানে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে এবং দেখেন খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা বের করুন। খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনাটা আপনাকে বের করতে হবে। এখন বিষয়টা কিন্তু এরকম দাঁড়ালো যে তার ঢাকা থেকে খুলনাতে পৌঁছবে, এখানে উপায়টা তারা বলে দিয়েছে কি, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে, রাজশাহী থেকে বাসে খুলনা যাবে। বুঝতে পারছেন কিনা? তাহলে ঢাকা থেকে খুলনা পৌঁছতে রাস্তাটা ফিক্সড করে দেওয়া হয়েছে, তার মানে ওই ফিক্সড রাস্তা ভিত্তিক আপনাকে কাজ করতে হবে।
তাহলে এই দুটোর সম্ভাবনা আমার কি, এখানকার সম্ভাবনা আর এখানের সম্ভাবনা, তারা যেহেতু সম্ভাবনাটা দিয়ে দিয়েছে, তার মানে এই দুটো আমাদের কি হবে, হিসাব করে বের করতে হবে, ক্লিয়ার, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে সম্ভাবনাটা তাহলে কত হবে, 2/9। আমরা জানি এখান থেকে এখানে পুষতে হলে এটা নির্ভরশীল ঘটনা। ওকে, তাহলে সরি, এখানে 2/5, এটি হচ্ছে আমাদের উত্তর, ক্লিয়ার। অর্থাৎ আমরা যদি হিসাব করি 4/45। লোকটি বাসে এবং খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা বের করুন। ওকে, এটা নাম্বারিং পড়ে গেছে, অবশ্যই নাম্বারিং না হয়ে রোমান নাম্বার হলে ভালো হতো। এখানে বলা হচ্ছে লোকটি রাজশাহী বাসে যাবে, অর্থাৎ বাসে যাবে রাজশাহী পর্যন্ত। তারপর বলা হচ্ছে যে খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এবং খুলনায়, রাজশাহী আসবে বাসে এবং খুলনায় যাবে ট্রেনে, তাহলে এই সম্ভাবনাটা কত হবে, 3/7। দুটো একই মনে হচ্ছে, তাই কিনা, 49 আর হচ্ছে আমার 3 তারিখে 9, ক্লিয়ার। এটি হচ্ছে আমাদের উত্তর। 17 নম্বর অঙ্কে বলা হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে, 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো যদি নেই, 30 থেকে 40 পর্যন্ত, সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। এখানে প্রথমত বলা হচ্ছে যদি একটি সংখ্যা নেই, কয়টি বুঝেন, একটি সংখ্যা যদি নেই, সেটা বলছে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, একটি নিলে, অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, ক্লিয়ার। এই প্রশ্নে মূলত এটি বলা হয়েছে। এখন আমরা এই অঙ্কে যদি ভালো করে খেয়াল করে দেখি, সেটি হচ্ছে যে আমাকে একটি সংখ্যা তুলতে গিয়ে আমি শুধু মৌলিক সংখ্যাও তুলতে পারি, যেহেতু এটা অথবা বলেছে, এটার উপর আমার বাধ্যবাধকতা নেই, তার মানে এটি একটি স্বাধীন ঘটনা। অথবা থাকলে আপনি বুঝবেন, তারপর আমি বুঝেছি ওই একটি সংখ্যা 5-এর গুণিতক হলেও হবে, তার মানে এটিও একটি স্বাধীন ঘটনা, ক্লিয়ার। এবার আসুন, তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি এটা আমরা আগে বের করে নিই। 30 থেকে মৌলিক সংখ্যা যদি আমি বের করি, 31 একটা, আমাদের 37 একটা, আমার দুটি মৌলিক সংখ্যা, তার মানে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কয়টি, দুটি। ওকে, তাহলে এখানে 5-এর গুণিতক 30 থেকে যদি আমরা বলি, 30 থেকে মানে আমার 30 সহ, আপনারা মৌলিক সংখ্যার আমার ক্লাসগুলি যদি করে থাকেন সেখানে পাবেন। তার মানে 30 নিজে একটা, তারপর 35, 40 পর্যন্ত মানে কি 40 সহ, তার মানে এখানে হচ্ছে আমার 3টা, কয়টা, 3টা। তাহলে লক্ষ্য করে দেখুন কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে 2টা 3টা। এখন এই জায়গায় আমাকে এবার মিশনে যেতে হবে, সেটা হচ্ছে কি, একটি সংখ্যা তুললে সেটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে 30 থেকে 40 পর্যন্ত আমার সংখ্যা কত, অর্থাৎ এক স্টেশন থেকে আরেক স্টেশন যদি 00 হয় তাহলে 11টা হয়, আবার যদি 31 থেকে 40 বলতো তাহলে আমার 10টা হতো। ওকে, যেহেতু এটা 0 থেকে 0 স্টেশনে, তার মানে আমার এখানে থাকবে কয়টা, 11টা। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে 11টা সংখ্যার মাঝে আমার দুটি মৌলিক সংখ্যা হতে পারে, অথবা এখানে আমার দেখা যাচ্ছে 11টি সংখ্যার মাঝে 3টি 5-এর গুণিতক হবে, ক্লিয়ার। তাহলে আমাদের আলটিমেট উত্তর হচ্ছে 11-এর 5, এটি হচ্ছে উত্তর। এখানে পরের অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি থলিতে 6টি নীল বল, 6টি নীল বল
অর্থাৎ আমি যদি বলি নীল বল হচ্ছে 6টি, ঠিক আছে। এখন 8টি সাদা বল, 8টি। এবার 10টি কালো বল, কালো বল হচ্ছে 10টি, ক্লিয়ার। এবার দৈবভাবে একটি বল তুললে কয়টি? একটি বল যদি তোলা হয় সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তার মানে আমার এখানে টোটাল হচ্ছে 24টা। কয়টা? 24টা। তাহলে 24টার ভিতর আমাকে বলছে সাদা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা 8টা। এটি আমাদের 37তম বিসিএসে আসছিল, ক্লিয়ার। আর আগের যেটা করলাম এটা 38তম আসছিল। তাহলে এখানে আমার বের করতে হবে সাদা না হওয়ার সম্ভাবনা কত। তবে এটা একটু ছোট করে নিই, 8 3 8 24। এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে না হওয়ার সম্ভাবনা কত? তাহলে না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 3 2/3। এটি হচ্ছে আমাদের উত্তর।